টেকনিক নাম উপসর্গ মনে রাখা। যদি বাবারই করে এখানে লেখা রিজিউম একটু আবার চালিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই ভালো আছি। আমাদের পেইড ক্লাসটা আমরা শুরু করবো আজকে মূলত উপসর্গ, অনুসর্গ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শেষে এমসিকিউ সলভিং করবো আমরা। উপসর্গ, অনুসর্গ এবং অন্যান্য টপিক থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সলভিং করবো, ঠিক আছে? তো আমরা দেরি না করে দ্রুত সবাই একটু জয়েন হয়ে যাই। আমরা আমাদের ক্লাসটাতে একটু দ্রুত জয়েন হয়ে যাই, কেমন? আমরা তাহলে শুরু করি। দেখো, আমরা বেশি কথা না বলি, আমরা মূল পড়ায় চলে যাই। আমাদের যে টপিক উপসর্গ নিয়ে আমরা একটু শুরুতে আলোচনা করি। আমরা জানি, মনে রাখতে সব সময় উপসর্গ হলো বাংলা 3 ধরনের হয়: বাংলা, তৎসম, বিদেশি। বিদেশির মধ্যে ফার্সি আছে, ইংরেজি আছে, হিন্দি, উর্দু, বিভিন্ন ধরনের আছে। ওকে, তো বাংলা যে উপসর্গ মনে রাখতে হবে 21টা। তাই আমরা একটু টেকনিকের মাধ্যমে বাংলা উপসর্গ মানে উপসর্গ জিনিসটা কি? উপসর্গ জিনিসটা হলো যেটা আমরা ইংরেজিতে বলি প্রিফিক্স। কি বলি? প্রিফিক্স, অর্থাৎ শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করবে। কি করবে? নতুন শব্দ তৈরি করবে, ঠিক আছে? ধরো নদী একটা শব্দ, তার আগে উপযোগ হয়ে কি হয়ে যায়? উপনদী। সাগরের আগে উপযোগ হয়ে উপসাগর, তাই না? জানা, এর পূর্বে আমরা কি করি? অযোগ করে অজানা বলে ফেলি। তার মানে যে পূর্বে একটা নতুন অক্ষর, একটা শব্দাংশ আসবে, প্রিফিক্স আসবে, যে উপসর্গ প্রিফিক্স আসবে, আইসার নতুন নতুন একটা শব্দ তৈরি করবে এবং অন্য ভিন্ন ধরনের অর্থ দিবে। এটা কখনো বিপরীত অর্থ দেয়, কখনো সমার্থক অর্থ দেয়, এক এক সময় এক এক ধরনের অর্থ দেয়। মানে এক একটা উপসর্গ এক এক ধরনের অর্থ দেয়। তো কোনটা কি ধরনের অর্থ দেয় আমরা সেগুলো একটু আজকে জানবো। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখি বাংলা উপসর্গ 21টার মধ্যে কি কি আছে। আমরা একটু একটা ছন্দের মাধ্যমে বা একটা বিষয়ের মাধ্যমে, একটা অনুচ্ছেদের মাধ্যমে আমরা একটু বিষয়গুলো মনে রাখতে পারি। দেখো, সুহাস অতির নিবি তুই আমাদের অজপাড়া গায়ের আশা ভরসা। তার মানে আমরা একটু এই লাইন বা এই অনুচ্ছেদটা, ছোট অনুচ্ছেদটা দেখে আমরা একটু অনুচ্ছেদগুলো, উপসর্গগুলো মনে রাখতে পারি। যে সুহাস অতির নিবি তুই আমাদের অজপাড়া গায়ের আশা ভরসা, রাম ছাগলদের অনাচার কুকথাও আর চোখে তাকানোকে পাত্তা দিবি না, তোর জন্যে গাছের আবডাল থেকে 49টি পাতিলেবু ও কদবেল পাঠালাম, অচেনা জায়গায় মন আমচান করলে খেয়ে নিস, ইতি অঘারাম। হ্যাঁ, ইতি অঘারাম। আচ্ছা, তাহলে আমাদের দেখো, এর মধ্যে আমরা বাংলা 21টি উপসর্গ কি কি দেখো। প্রথম বলছে কি সুহাস অতির নিভি তুই আমাদের অজপাড়া গায়ের আশা ভরসা। তাহলে সুহাস, সু হা স। তারপরে নিবি, নিবি আমরা একটু হাইলাইট করে রাখছি, তোমরা একটু দেখবা বিষয়গুলো। তুই আমাদের, আমাদের মধ্যে আ, অজপাড়ার অজ, ভরসার ভরসা, রাম ছাগলের অনাচার কুকথা। তাহলে রাম, অনা, কু, আর। তারপরে দেখো তোমার তোর জন্য গাছের আবডাল থেকে, তাহলে আব, উন, পাতি, কদ, অ, আন, ইতি অঘা। তাহলে এগুলো কি? বাংলা উপসর্গ। তাহলে এগুলো আমাদের একটু তোমরা কি করবা? নোট করে একটা জায়গায় লিখে এগুলো টানা মুখস্থ করে ফেলতে হবে, উপসর্গগুলো মুখস্থ করে ফেলতে হবে। ওকে, আচ্ছা। এরপরে দেখো, আমরা যদি তৎসম উপসর্গগুলো দেখি, মনে রাখবো তৎসম বা সংস্কৃত উপসর্গ হলো 20টা। কয়টা? 20টা। কি কি? প্রতি, প্র, বি, নি, সু, অপ, দূর, অব, অতি, অপি, অনু, পরি, উপ, অভি, নির, নির, পরা, উত, সম, অধি, আদা। আচ্ছা, এবার আমরা টেকনিকে দেখি কি বলছি। প্রতিদিন প্রভাতে বিনি দোষে, তাহলে প্রতিদিনের প্রতি, দিন প্রভাতে বিনি দোষে সুজনের এই অপমান, দুর্নাম, অবজ্ঞা অতিশয় দুঃখজনক মনে হয়। পরিশেষে অপি অনুজকে নিয়ে উপকূলে অভিযান চালিয়ে নিরক্ষর ও পরাজিত দুর্নীতিবাজদের উৎখাত করে সুজনের সমপূর্ণ অধিকার আদায় করে দিল। ঠিক আছে?
আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে কি কি প্রবিনী। আচ্ছা, একটা জিনিস তোমাদের আমি শিখিয়ে দিই, মনে রাখবা আ সু বি নি, এই চারটা উপসর্গ তৎসমের মধ্যেও আছে, আবার খাঁটি বাংলা উপসর্গের মধ্যে আছে। এই চারটা কমন। এই চারটা কি কমন? এই চারটা হলো কমন, এগুলো তৎসমের মধ্যেও আছে, বাংলার মধ্যেও আছে। তাহলে একটু তোমরা তৎসম উপসর্গ দেখো, টোটাল কয়টা? 20টা। কি কি? প্রতি, প্র, বি, নি, সু, অপ, দূর, অব, অতি, পরি, অপি, অনু, উপ, অভি, নির, পরা, উৎ, সম, অধি, আ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো একটা আমাদের নোট করে মুখস্থ করে নিতে হবে। এবার দেখি আমরা ফার্সি উপসর্গ 10টা। ফার্সি মানে মনে রাখবো বিদেশি সকল বিদেশি উপসর্গের মধ্যে ফার্সি আছে, হিন্দি আছে, ঠিক আছে, ইংরেজি আছে। তাহলে এই সবগুলো বিদেশের অন্তর্ভুক্ত, ফার্সি, হিন্দি যাক। তাহলে ফার্সি উপসর্গ 10টা কি কি দেখো, আমরা একটু ছন্দটা দিয়ে। কারখানার দরপত্তনি দেখে মানুষ নারাজ হয়েছে ও নিমরাজ হয়ে বদমাশদের বেতনের জন্য ফি হপ্তা দিয়ে বরখাস্ত করেছে, কিন্তু বকলমের সুযোগ নিয়ে কমজোররা। আচ্ছা, তাহলে ফার্সি উপসর্গগুলো কি? কার, দর, নার, না, নিম, বদ, বে, বর, ব, কম। তাহলে এগুলো ফার্সি উপসর্গ। এবার আমরা আরবি উপসর্গগুলো একটু দেখি কি বলছে। যে আরো উপসর্গ, আরবি উপসর্গ 5টা। আম, খাস, লা, গর। কয়টা হলো? মিল। আম, খাস, লা, গর, মিল। তাহলে এই 5টা কি আরবি উপসর্গ। আম, খাস, লা, গর, মিল, এই 5টা। আর ইংরেজি দেখো, ইংরেজি হলো হেড, ছাপ, হাফ, ফুল। হেড, ছাপ, হাফ, ফুল। তুমি সংক্ষেপে হেড, ছাপ, হেড, ছাপ, হাফ, ফুল। হেড, ছাপ, হাফ, ফুল মানে হেড, ছাপ, আধা পাগল। ঠিক আছে? হেড, ছাপ, হাফ, ফুল, এই 4টা হলো ইংরেজি প্রতিশব্দ। ওকে, আর ইংরেজি উপসর্গ। ফুল প্যান্টের এত কিছু দরকার নেই, তুমি রাখবা হেড, ছাপ, হাফ, ফুল, হেড, ছাপ, আধা পাগল, এগুলো ইংরেজি শব্দ। এবার উর্দু, হিন্দি, উর্দু আর হিন্দি একে ধরা হয়। হর, 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 হর। আচ্ছা, হর রোজ, হর কিসিম, হর মাহিন, হর হামেশা। তাহলে হর, রোজ, কিসিম, মাহিন, হামেশা, এগুলো কি উর্দু বা হিন্দি। আচ্ছা, তাহলে যে সমবি ব্যবহার, সমযোগ, অভিযোগ, বিযোগ, হার, 4টা উপসর্গের প্রতিসংহার, প্রতিযোগ, সমযোগ। তার মানে এটা একটু ইয়ে করছে, এটা ভাঙছে, যেটার মধ্যে কয়টা উপসর্গ? সমবি ব্যবহার, এটার মধ্যে কয়টা উপসর্গ আছে? 4টা। সম আছে, অভি আছে, বি আছে, হার আছে। প্রতিসংহারের প্রতি, সমহার, 2টা উপসর্গ। নিরাপদ, নির্যোগ, আপত্তি, একটু ভাঙছে যে কয়টা এখানে সন্ধি আছে, এখানে আছে 1টা, দৌড়, যোগ, নীতির কারণে অনু। আচ্ছা, পরে যে আমাদের সব আসলে যা যে ইনফরমেশন সব লাগবে না, যেটা যেটা লাগবে আমি সেটা সেটা তোমাদের বলে দিতেছি। ঠিক আছে? যেমন ধরো বে মালুম, বে মালুম, বে হলো একটা ফার্সি উপসর্গ, মালুমটা হলো আরবি। ঠিক আছে? বে মালুম। ওকে, আচ্ছা, এবার আমরা অনুসর্গে চলে যাই। উপসর্গের জিনিসটা আমরা দেখলাম, এবার আমরা অনুসর্গের মধ্যে চলে আসি। তাহলে অনুসর্গ মানে হলো সাফিক্স, যেটা বসে শব্দের বা পদের পরে, উপসর্গটা বসে আগে, অনুসর্গ বসে পরে। তাহলে অনুসর্গ, এটার অপর নাম হচ্ছে কর্মপ্রবচনীয় শব্দ বা কর্মপ্রবচনীয় অব্যয়, এক প্রকার অব্যয়। তাহলে এগুলা কি? অনুসর্গটা হলো এক প্রকার অব্যয়। আমরা জানি তো বিশেষ অব্যয় ক্রিয়া। পদ মোট 5 প্রকার, তাই না? তার মধ্যে অনুসর্গটা হলো অব্যয়ের মধ্যে পড়ে। ওকে, আচ্ছা, এরপর দেখি আমরা যে অনুসর্গ শব্দের পরে বসে বাক্যের অর্থকে আরো সুস্পষ্ট করে তোলে। আজকে আর্টিকেলে অনুসর্গ সম্পর্কে বিস্তারিত। আচ্ছা, তাহলে অনুসর্গ শব্দের পরে বসে, তাহলে অনুসর্গ কিসে বসে? শব্দের পরে অনুসর্গে বসে। তাহলে অনুসর্গকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। কি কি আমরা একটু দেখি। যে নাম অনুসর্গ, তাহলে অনুসর্গকে 2 ভাগে ভাগ করা যায়। নাম অনুসর্গ মানে বা নাম মানে বিশেষ্যকে বোঝাচ্ছে এখানে। ঠিক আছে? নাম অনুসর্গ যেটা বিশেষ্য মানে বিশেষ্য হতে বসে, বিশেষের সাথে বসে। আর একটা হলো ক্রিয়া অনুসর্গ। তার নাম অনুসর্গ কি? বিনা, বিনা মানে ছাড়া, হ্যাঁ, জন্যে, কাছে, কারণে, অপেক্ষা, নিকট, মধ্যে ইত্যাদি নাম অনুসর্গ। ক্রিয়া অনুসর্গ তো হতে, হইতে, থেকে, দিয়ে, ধরিয়া, ধরে, লাগিয়া, লেগে প্রভৃতি, এগুলোকে বলে ক্রিয়া অনুসর্গ। ঠিক আছে?
আমরা বলি না যে বাড়ি হতে বের হয়েছে, বাড়ি হতে বের হয়েছে, তাই না? তাহলে এই যে এখানে হতেটা কি? ক্রিয়া অনুসর্গ, তাই না? তারপর আমরা বলি যে লাগিয়া, তোমার লাগিয়া আমার মন আনচান করে, তাই না? বলি না তোমার লাগিয়া আমার মন আনচান করে, এই যে লাগিয়া, এই লাগিয়াটা কি? ক্রিয়া অনুসর্গ। ওকে ওকে, তারপরে দেখি আমরা অনুসর্গ কোথায় বসে বলো তো? অনুসর্গ শব্দের পরে বসে। এই যে তোমার লাগিয়া, তাহলে তোমার একটা শব্দ, একটা সর্বনাম শব্দ বা পদ, তাই না? তোমার লাগিয়া, তোমার লাগিয়া আমার মন আনচান করে, তাই না? এই যে লাগিয়া অনুসর্গ, তাই না? তারপরে বাড়ি হতে, বাড়ি হতে ফিরে এলাম, বাড়ি হতে, যে হতে বাড়ি শব্দের পরে বসতে, তাই না? তাহলে অনুসর্গ শব্দের পরে বসে যুক্ত হয়, হয় কি করে? শব্দের অর্থটি পরিবর্তন সাধন করে, এবং উপসর্গ শব্দের, আর উপসর্গটা বসে শব্দের আগে, যেটা শব্দের অর্থ পরিবর্তন করে। ওকে, অনুসর্গ কখনো প্রাতিপাদিকের পর, আবার কখনো বিভক্তির পরে বসে। প্রাতিপাদিকের পর মানে হলো দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, এখানে বিনা শব্দটি হচ্ছে অনুসর্গ। আচ্ছা, প্রাতিপাদিক, দেখো অনুসর্গ কখনো প্রাতিপাদিকের পরে বসে। প্রাতিপাদিক মানে কি মনে রাখবা? প্রাতিপাদিকের সংজ্ঞাটা কি মনে রাখবা? বিভক্তিহীন শব্দকে, বিভক্তিহীন শব্দকে প্রাতিপাদিক বলে। একটু লিখে রাখো তোমরা, প্রাতিপাদিক বলে। বিভক্তিহীন শব্দকে প্রাতিপাদিক বলে, আর বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে। লেখো, বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে। এবার বলবো যে ভাইয়া বিভক্তি যুক্ত শব্দ কোনটা, বিভক্তিহীন শব্দ কোনটা, আমি কেমনে বুঝবো? ধরো আমি বললাম এই যে এটা বিভক্তি, এখন বিভক্তিহীন বিভক্তিযুক্ত বুঝতে হলে তোমাকে তাকে বুঝতে হবে বিভক্তি জিনিস কি। আমরা জানি বিভক্তি প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী বিভক্তি আমরা জানি না? র, এ, হতে, হতে থেকে, তাই না? এগুলো বিভক্তি। তাহলে বিভক্তিযুক্ত শব্দকে কি বলে? পদ বলে। যেমন আমি লিখলাম বাড়িতে, তাহলে এই যে বাড়িতে, এখানে একটা এ আছে, হ্যাঁ, এ অয়তে বা তে আছে। এই তে বা এ থাকলে কি হয়ে যায়? সেটা বিভক্তি। তাহলে বিভক্তিযুক্ত শব্দ এলে সেটা পদ হয়ে যায়। এটা কি? এটা পদ। আর বিভক্তি নাই, যেমন আমি বললাম বাড়ি, কোনো বিভক্তি নেই, মানে শব্দে যা আছে সেটা মূল যা তাই, বাড়ি। তাহলে বিভক্তিহীন শব্দ, এটাকে আমরা প্রাতিপাদিক বলবো। ঠিক আছে? তাহলে বিভক্তি থাকলে পদ বলবো, বিভক্তি না থাকলে প্রাতিপাদিক বলবো। আচ্ছা, এই হলো বিষয়। ষষ্ঠী বিভক্তির শব্দের পর, ষষ্ঠী বিভক্তি র এর ময়ূরীর সনে নাচিছে ময়ূর, ময়ূরীর এই যে র, ষষ্ঠী বিভক্তি, সনে নাচিছে ময়ূর। আচ্ছা, এটা তেমন প্রয়োজন নেই। তারপরে দেখি আমরা বাংলা ভাষায় বহু অনুসর্গ আছে। দেখো আমরা একটা অনুসর্গগুলো দেখি। প্রতি, বিনা, বিহনে, সহ, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্যে, জন্য, পর্যন্ত, অপেক্ষা, সহকারে, তরে, পানে, মত, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, কর্তৃক, সাথে, সঙ্গে, হইতে, হতে, থেকে, চেয়ে, পাছে, ভিতরে। তাহলে এগুলা কি? এগুলা হলো অনুসর্গ। ওকে, তাহলে এগুলো কি? অনুসর্গ। কোথায় বসে? শব্দের পরে। যেমন বাড়ির নিকট একটি স্কুল আছে, আমার চেয়ে কে আছে ধরায় অধিক শক্তিশালী, তাই না? সেই ফেরাউনের কথা, যে আমি স্রষ্টা, নাউজুবিল্লাহ, এরকম কথা আছে না? আচ্ছা, আমার নিকট টাকা নাই, আমার পানে চাহিয়া আছে, তোমার পানে চাহিয়া আছি। হ্যাঁ, আচ্ছা, এগুলো। এবার দেখবো আমরা যে অনুসর্গগুলা, সেগুলো কি অর্থে, কোনটা কি অর্থে ব্যবহৃত হয়। যদি আমরা একটু দেখি যে বিনা, বিনে, কি বলছে এখানে? যে তুমি বিনা আমার কে আছে, বিনে মানে কি? ছাড়া। তুমি ছাড়া আমার কে আছে? বিনি, বিনি সুতায় গাথামালা। তাহলে বিনিটা কি অর্থে? বিনি সুতায় গাথামালা। বিহনে, উদ্যম বিহনে কার পুরে মনোরথ, উদ্যম বিহনে, হ্যাঁ, তুমি বিহনে আমি কত একা, তাই না? বিহনে মানে কি? ছাড়া।
তুমি বিহনে, তুমি ছাড়া, তুমি ব্যতীত আমি কত একা, তাই না? সহগামিত অর্থে তিনি পুত্র সহ উপস্থিত হলেন, মানে পুত্রকে নিয়ে উপস্থিত হলেন। সহিত একই অর্থ, শত্রুর সহিত সন্ধি চাই না, সহিত মানে সাথে, শত্রুর সাথে সন্ধি চাই না। ওকে ওকে, আচ্ছা আমরা শুরুতে থিওরিগুলো আলোচনা করতেছি, এরপর আমরা এমসিকিউ সলভিং এ চলে যাব। শনে, আচ্ছা এটার তেমন প্রয়োজন নেই। তারপরে দেখি আমরা, বাজ পাখি সাপের সাথে যুদ্ধ করে, ধ্বংসনে ক্ষত সহ্য করে, বাজ পাখি সাপের সাথে যুদ্ধ করে, তাই না? শনে মানে হলো সাথে, সঙ্গে তুলনা অর্থে মায়ের সঙ্গে এমের তুলনা হয় না। অবধি পর্যন্ত অর্থে সন্ধ্যা অবধি অপেক্ষা করো, মানে কি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। তাহলে অনুসর্গ কোনটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে বুঝতে পারছি আশা করি। ওকে, এরপরে দেখি আমরা পরে, অল্প বিরতি অর্থে, এই ঘটনার পরে আর এখানে থাকা চলে না। তাহলে পরেটা কি অর্থে ব্যবহৃত? অল্প বিরতি। কোনটা কোন অর্থে ব্যবহৃত, এগুলো থেকে তোমাদের পরীক্ষা আসবে। দীর্ঘ বিরতি অর্থে পর, শরতের পর আসে বসন্ত, তাহলে পরটা আসে দীর্ঘ বিরতি আর পরেটা আসে অল্প বিরতি। ওকে, পানে, পানে মানে হলো তোমার পানে আমি চাহিয়া আছি, পানে মানে দিকে, প্রতি দিকে, ওই তো ঘর পানে ছুটেছেন, ঘরের দিকে ছুটছেন, শুধু তোমার মুখের পানে চাহিয়া বাহির হনু। হ্যাঁ, তরে, এ জন্মের তরে বিদায় নিলাম, টাটা বাই বাই, তাই না? তরে মানে কি মত অর্থে, জন্মের মতো, এই জন্মের জন্য আমি বিদায় নিয়ে নিলাম। বুঝতে পারছি? আচ্ছা, মাঝেটা কি মধ্যে অর্থে, সীমার মাঝে অসীম তুমি, তোমার সীমা নাই, তাই না? এক দেশিক অর্থে, এ দেশের মাঝে একদিন সব ছিল। ক্ষণকাল অর্থে, নিমেষ মাঝেই সব শেষ। পক্ষে, সক্ষমতা অর্থে, রাজার পক্ষে সবকিছুই সম্ভব। তার মানে এটা কি বোঝায়? পক্ষেটা সক্ষমতা, অ্যাবিলিটি, ক্যাপাসিটি। সহায় অর্থে, আসামির পক্ষে উকিলকে, পক্ষেটা কি অর্থে ব্যবহৃত হয়? সহায়। মত অর্থে, ন্যায় অর্থে, বেকুবের মতো কাজ করো না। মতটা কি? ন্যায়। হ্যাঁ, বেকুবের মতো, বেকুবের মতো কি করো না? কাজ করো না। মাঝারে, ব্যক্তি অর্থে, আছো তুমি প্রভু জগৎ মাঝারে, মানে কি জগৎ জুড়ে। মাঝারে মানে এখানে জগৎ জুড়ে, আছো তুমি প্রভু জগৎ জুড়ে, তাই না? আচ্ছা, কাছে, নিকটে অর্থে, আমার কাছে আর কে আসবে, রাখাল সুধায় আসি বদাক্ষণের কাছে। প্রতি, প্রত্যেক অর্থে, মন প্রতি 5,000 টাকা লাভ দিব। তাহলে প্রতিটা কি? প্রত্যেক অর্থে, মন, প্রত্যেক মনে 5,000 টাকা লাভ দিব। দিকি বা অপর অর্থে, নিদারুণ তিনি অতি, নাহি দয়াতর প্রতি। হেতু, নিমিত্ত অর্থে, কে হেতু এসেছো তুমি, কহ বিস্তারিয়া। আচ্ছা, জন্যে, জন্যের মানে নিমিত্তে, এই ধন সম্পদ তোমার জন্যে। সহকারে, সঙ্গে অর্থে, আগ্রহ সহকারে কহিলেন, বশত, কারণ বশত, দুর্ভাগ্যবশত সভায় উপস্থিত হতে পারিনি। দ্বিরুক্তি শব্দটা দেখি আমরা। দ্বিরুক্তি শব্দ, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, দুধে ভাতে, পদের দ্বিরুক্তি। চোর হাতে নাতে ধরা পড়েছে, যে হাতে নাতে, এটাও পদের দ্বিরুক্তি। দেশে দেশে, পদ বলছি কিভাবে আমরা? ওই যে শব্দের সাথে বিভক্তি যোগ, যে এ তে, হ্যাঁ দুধে এ, তার মানে শব্দের সাথে যখন পদ যুক্ত হয় তখন সেটা কি হয়ে যায়? শব্দের সাথে বিভক্তি যোগ হয়, সেটা পদ হয়ে যায়, তখন আমরা সেটাকে পদের দ্বিরুক্তি বলি। ওকে, আমরা সেটাকে পদের দ্বিরুক্তি বলি। হ্যাঁ, এই যেগুলো পদের দ্বিরুক্তি আছে এখানে দিয়ে দিচ্ছি আমরা। বিভিন্ন পদ রূপে ধনাত্মক দ্বিরুক্তি আছে। দেখো, বৃষ্টির ঝমঝমানিতে আমাদের অস্থির করে তোলে, এখানে যে ঝমঝমানি একটা দ্বিরুক্তি, এটা কিন্তু আর, এটা হয়ে গেছে কোন পদ? এটা বিশেষ্য। বৃষ্টির ঝমঝমানি, বৃষ্টির ঝমঝমানি, এটা নাউন বিশেষ্য। তারপরে নামিল নবে বাদল ছল ছল বেদনায়, তাহলে এই যে এখানে ছল ছল বিশেষণ, ছল ছল কি বিশেষণ। কলকলিয়ে উঠলো সে তার নদীর প্রতিভায়, তাহলে কলকলিয়ে কিভাবে উঠছে? কলকলিয়ে উঠছে, তাহলে এটা ক্রিয়া হিসেবে ব্যবহৃত হচ্ছে। চিকচিক করে বালি কোথাও নাই কাদা, তাহলে চিকচিক, বালি কি করে? চিকচিক করে, ক্রিয়া বিশেষণ। ক্রিয়াকে যে বিশেষিত করে সে ক্রিয়া বিশেষণ, তাই না? পাতায় পাতায় পরে নিশির শিশির, পাতায় পাতায় মানে কি আধিক্য, সব পাতায় পাতায়, সব পাতায় আধিক্য বোঝাচ্ছে। দেখছো তার কবি কবি ভাব, পদের দ্বিরুক্তি, কবি কবি ভাব,
ছন্দের অভাব, তাই না? কবি কবি ভাব পদের দ্বিরুক্তি, সামান্য অর্থে, মানে কিছু কিছু কবি ভাব তার মধ্যে দেখা যাইতেছে। আচ্ছা, ও দাদা দাদা বলে ডাকছে, পদের দ্বিরুক্তি বিশেষ্য। তাহলে দাদা কি বলে ডাকছে? দাদা দাদা। গরম গরম জিলাপি, বিশেষণ। তাহলে জিলাপিটা কি? গরম গরম। তাহলে জিলাপির বিশেষণ হিসেবে বসছে গরম গরম। ওকে, ও দাদা দাদা বলে কাঁদছে, একই কথা। ও কাঁদছে কি বলে কাঁদছে? দাদা দাদা বলে, বিশেষ্য, আগ্রহ অর্থে। ডেকে ডেকে হয়রান হয়েছে, পদের দ্বিরুক্তি। বারবার সে কামান গর্জে উঠলো, পদের দ্বিরুক্তি। ঝিরঝির করে বাতাস বইছে, এটাও পদের দ্বিরুক্তি। ঠিক আছে। ভয়ে ভয়ে এগিয়ে গেলাম, পদার্থক দ্বিরুক্তি। ছেলেটিকে চোখে চোখে রেখো, সতর্কতা। ছেলেটিকে চোখে চোখে রেখো, তার মানে এখানে চোখে চোখেটা কি? সতর্কতা অর্থে। এটা এখান থেকে প্রশ্ন আসে কিরকম, যে এখানে দ্বিরুক্তি শব্দটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে? তাহলে এটা সতর্কতা। আবার এখানে দেখো, থেকে থেকে শিশুটি গাচ্ছে, এটা কালের বিস্তার অর্থে। হাটে হাটে বিকিয়ে তোর ভরা আপন, পদার্থক দ্বিরুক্তি। ফুলগুলো তুই আনরে বাছা বাছা, ভাবের প্রগাঢ়তা। লোকটি হারে হারে শয়তান, লোকটা কি? অনেক বেশি শয়তান। হারে হারে তার শয়তানি, আধিক্য অর্থে। তাহলে কোনটা কোন দ্বিরুক্তি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে সেটা একটু দেখতে হবে। বৃষ্টি পরে টাপটুকুর, পদের দ্বিরুক্তি অব্যয়, ধ্বনি ব্যঞ্জন, তাই না? আচ্ছা, এবার আমরা এমসিকিউ সলভিং এ চলে আসি। ভাই, হ্যাঁ, এটা দিচ্ছে না হয়, দশ থেকে আমি দিচ্ছি না, কত নম্বর লিখছে এটা? এটা আমরা সেন্ড করেন। এটা চলো দিচ্ছে, দুটো নাম্বার দিচ্ছে মনে হয়, আমরা সেন্ড করেন নাই। এগুলো তো কারো বিভক্তি ছিল। মানে এটাকে আমার সেন্ড করছেন, একটু সেন্ড করেন আমার। আচ্ছা, ঠিক আছে। একটু শোনো। আচ্ছা, তাহলে আমাদের এক নম্বর একটু দেখি আমরা, যে সাধারণ মধ্যম পুরুষের বর্তমানকালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি? কোশ্চেনটা কি আমাদের এখানে? যে সাধারণ মধ্যম পুরুষের বর্তমানকালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি? তাহলে কোনটা অ্যান্সার হবে বলো তো? একের অ্যান্সার কি হবে একটু দ্রুত জানাও। একের অ্যান্সার সাধারণ মধ্যম পুরুষের বর্তমানকালের অনুজ্ঞার চলিত রীতির বিভক্তি কোনটি? সাধারণ মধ্যম পুরুষ, উন, না, ও, শূন্য। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? বুঝো না এই বিষয়টা? আমি যদি বলি সাধারণ মধ্যম পুরুষ, সাধারণ মধ্যম পুরুষ মানে কি? আমার সামনে যে আছে তুমি, এখন বর্তমানকালের অনুজ্ঞা মানে আদেশ নিষেধ অনুরোধ। যেমন আমি যদি কাউকে বলি এই ভাত খাও, তাহলে কি? বর্তমানে অনুজ্ঞা, আদেশ করলে খাও। ঘুমাও, তাহলে কি বলতে শেষে কি আসতেছে? ও আসতেছে, তাই না? এই ওটাকেই, আচ্ছা, এই ওটাই কি? এই যে ও, হ্যাঁ, ওকে। তাহলে সাধারণ মধ্যম পুরুষের বর্তমানকালে অনুজ্ঞা চলিত রীতি বিভক্তি কোনটা হবে? ও হবে, ঠিক আছে। তারপরে দেখো, সে পুরস্কার পেয়েছে কোন ধরনের বর্তমান কাল? এটা কি সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাগঠিত বর্তমান, অনুজ্ঞা বর্তমান? সে পুরস্কার পেয়েছে কোন ধরনের বর্তমান কাল? বলো তো কোনটা হবে তাহলে অ্যান্সার? সে পুরস্কার পেয়েছে কোন ধরনের বর্তমান কাল? সাধারণ, ঘটমান, কোনটা অ্যান্সার হবে বলো তো একটু ফার্স্ট?
সে পুরস্কার পেয়েছে, তার মানে এটা কিন্তু পুরা ঘটে গেছে, পুরা ঘটিত বর্তমান। ওকে, পুরা ঘটিত বর্তমান কাল। ধাতু ব্যাকরণের কোন অংশে আলোচ্য হয়? বাক্য তত্ত্ব, রূপ তত্ত্ব, অর্থ তত্ত্ব, ধ্বনি তত্ত্ব। তার মানে ধাতু, শব্দ ক্রিয়ার মূলকে ধাতু বলে, তার মানে একটা শব্দ বা ক্রিয়ার মূল, তাই না? তাহলে ক্রিয়ার মূল, হ্যাঁ, ক্রিয়ার মূল যেটা, সেটা কোন তত্ত্বে আলোচ্য হয়? বাক্য তত্ত্ব, রূপ তত্ত্ব, ধাতু। হ্যাঁ, যেমন ঘুমাও, ঘুমাও এর ক্রিয়ার মূলটা কি বা ধাতুটা কি? ঘুম, তাই না? এই যে ঘুম, তাহলে এটা একটা ধাতু বা ক্রিয়া বা শব্দ, সুতরাং এটা রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে আলোচনা হয়। তাইলে তিনের অ্যান্সার কোনটা হবে? তিনের খ, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। ওকে, তোমরা সবাই অ্যান্সার করো, অ্যান্সার করো সবাই। 4 নম্বরটা একটু দেখি আমরা। ফির বিদেশি ধাতুটি কি অর্থে ব্যবহৃত হচ্ছে? গমন, আগমন, পুনরাগমন, প্রত্যাগমন। ফির, গমন, আগমন। হ্যাঁ, এবার আমরা যদি একটু দেখি যে ফিরে আসব, ফিরে আসবো মানে কি? একবার আসছিলাম আবার আইব, হ্যাঁ, ফিরে আইব। তাহলে ফিরে আসবো মানে কি? পুনরাগমন। ফিরে আসবো তার মানে কি? 4 অ্যান্সার কোনটা হবে? পুনরাগমন। ওকে, ফিরে আসবো, পুনরায় আসবো, পুনরাগমন। আচ্ছা, এরপর আমরা 5 নম্বরটা একটু দেখি কি বলছে। খাঁটি বাংলা ধাতু কোনটি? আখ, অঙ্ক, ডর, বধূ। খাঁটি বাংলা ধাতু, আমরা জানি ধাতু মানে ক্রিয়ার মূলকে ধাতু বলে, ক্রিয়ার মূলকে ধাতু বলে। আমাদের কাছে এখানে কোশ্চেন করছে যে এখানে খাঁটি বাংলা ধাতু কোনটা? খাঁটি বাংলা ধাতু কোনটা? তাহলে অ্যান্সার কি হবে বলো? এখানে অ্যান্সার কোনটা হবে? খাঁটি বাংলা, আখ, অঙ্ক, ডর, বধূ। 5 নম্বরের অ্যান্সার কোনটা হবে? পাঁচের অ্যান্সার কোনটা হবে? অঙ্ক একটা, তৎসম, ডর, বধূ এগুলা তো ধাতুই না, এগুলো বিশেষ্য, তাই না? বধূ তো একটা বিশেষ্য, নাম, নাম শব্দের মূল অংশ, এটা ক্রিয়ার মূল অংশ নয়। ঠিক আছে, তাহলে এখানে আখ, খাঁটি বাংলা ধাতু কোনটা? 5-এর ক। ওকে, গঠন রীতি অর্থের দিক থেকে সাধিত ধাতু কত প্রকার? 4, 2, 3, 5। 6 নম্বরটা, গঠন রীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু কত প্রকার? গঠন রীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু কত প্রকার? একটু ফাস্ট, তাহলে অ্যান্সার কোনটা বলো তো? গঠন রীতি ও সাহিত্যের দিক থেকে ধাতু প্রকার 3 প্রকার। ওকে, আচ্ছা। 7 নম্বরটা দেখি আমরা। ক্রিয়াপদের বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়? 6টি, 4টি, 3টি, 2টি। ক্রিয়াপদের বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়? ক্রিয়াপদের বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায়? ক্রিয়াপদ যারা, ধর আমি যদি বললাম যে ঘুমাও, তাহলে এটা একটা ক্রিয়াপদ। এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, আমরা পাবো ঘুম, মূল অংশটা পাবো, আর পাবো যে শেষে যেটা যুক্ত হয়েছে আও, হ্যাঁ, ও বা আও, ঘুমা। তাহলে 2টা অংশ পাচ্ছি, হ্যাঁ, একটা ক্রিয়াপদ, একটা যে অতিরিক্ত অংশটা। তাহলে ক্রিয়াপদের বিশ্লেষণ করলে কয়টা অংশ পাবো? 2টা অংশ পাবো। ঠিক আছে, আচ্ছা। শেষে যেই প্রত্যয়টা যোগ হয়েছে, তাই না, প্রকৃতি প্রত্যয়। অনুজ্ঞা কোন কোন কালে ব্যবহৃত হয়? বর্তমান, ভবিষ্যৎ, ভবিষ্যৎ অতীত, অতীত বর্তমান কালে, ভবিষ্যৎ কালে। তাহলে অনুজ্ঞা মানে কি? অনুজ্ঞা মানে আমরা লিখি আদেশ, নিষেধ, অনুরোধ, তাই না? এগুলো হলো অনুজ্ঞা। এখন আমি কি অতীতে বলতে পারবো যারা একজনে চলে গেছে, এখন কি অতীতে যে আমি তার আদেশ দিতে পারবো? সেটা তো চলে গেছে, তাহলে আমার আদেশ দিতে পারবো আমি বর্তমানে, যে তুমি যাও বা তুমি কালকে যাবা। তার মানে আমরা বর্তমান এবং ভবিষ্যৎকালে, বর্তমান ও ভবিষ্যৎকালে কি করতে পারি? অনুজ্ঞা ব্যবহার করতে পারি। অতীতকালে পারি না, অতীতকালে পারি না, শুধু ভবিষ্যৎকালে, বর্তমান ভবিষ্যৎ 2টার মধ্যে আমরা অনুজ্ঞা ব্যবহার করতে পারি। ওকে, 9 নম্বরে যে আমরা আমার কাজটা অবশ্যই করিও, এই বাক্যে অনুজ্ঞা কোন অর্থে প্রকাশক? আমার কাজটা অবশ্যই করিও, প্রার্থনা, আদেশ, অনুরোধ, উপদেশ। আমার কাজটা অবশ্যই করিও, আমার কাজটা করিও, করিও তার মানে করিও দিয়ে বোঝা যায় যে অনুরোধ করছে, কাল আসিও, হ্যাঁ, কাল বাড়িতে আসিও, অনুরোধ। 10 নম্বরে যে আমরা যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি স্থাপিত হয় তাকে কি কি ক্রিয়া বলে? সমকর্মক, অকর্মক, সমাপিকা, অসমাপিকা। যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি মানে যে ক্রিয়া দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে। আমরা পড়ছিলাম যে ক্রিয়া 2 ধরনের। প্রথমত
সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়াটা কি? যদি বাক্যের কাজ শেষ হয়, যেমন সে বাড়িতে গেল, সে বাড়িতে গেল। আরেকটা বললাম যে সে বাড়িতে গিয়ে, সে বাড়িতে গিয়ে ডট ডট ডট, আর কিছু বললাম না। এটা কিন্তু বললাম যে সে বাড়িতে গেল, বাক্য শেষ। তার মানে বাক্য শেষ মানে সমাপিকা ক্রিয়া। যে ক্রিয়া বাক্যের পরিসমাপ্তি স্থাপিত করে শেষ করে দেয় সেটা সমাপিকা ক্রিয়া। আর যদি শেষ না করে তাহলে সেটা অসমাপিকা ক্রিয়া। ওকে। আর যে ক্রিয়ার কর্ম থাকে সেটা সকর্মক, যে ক্রিয়ার কর্ম থাকে না সেটা অকর্মক। ওকে। এখন বলবো যে কর্ম থাকে কর্ম থাকে না সেটা আবার কি জিনিস। ধর আমি বললাম আমি পড়েছি, আচ্ছা পড়া, তাই না? আর আমি বললাম আমি সাঁতার কেটেছি, সাঁতার কেটেছি। দেখো মনে রাখবা সকর্মক ক্রিয়া কাকে বলে, অকর্মক ক্রিয়া কাকে বলে। এটা মনে রাখার টেকনিক হলো ক্রিয়াকে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে, কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা সকর্মক ক্রিয়া। আমি যে বললাম যে আমি পড়েছি, সরি কে না, কি বা কাকে, কি বা কাকে, ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে সেটা সকর্মক। আমি যদি বলি আমি পড়েছি, আমি কি পড়েছি, আমি বই পড়েছি, তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা সকর্মক। আর আমি যদি আমি সাঁতার কেটেছি, আমি কি সাঁতার কেটেছি, হয় না। কি সাঁতার কাটছি সেটা তো সাঁতার দেয়, কাকে সাঁতার কাটছি সেটা হয় না। তার মানে এটা অকর্মক ক্রিয়া। তার মানে ক্রিয়াকে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেটা সকর্মক ক্রিয়া, আর কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া না গেলে সেটা অকর্মক ক্রিয়া। ক্রিয়ার কাজটা যদি শেষ হয় সেটা সমাপিকা ক্রিয়া, ক্রিয়ার কাজ শেষ না হলে সেটা অসমাপিকা ক্রিয়া। কনসেপ্ট আশা করি বুঝতে পারছো। ওকে। 11 নম্বরে চলে যাই আমরা, যে বস্তুবাচক কর্মপদটিকে কি বলে? গৌণ, মুখ্য, সমাধাত্ম, দ্বিকর্মক। আচ্ছা আমরা পড়ছিলাম কখনো কখনো একটা বাক্যে দুইটা কর্ম হতে পারে। সে রহিমকে 10 টাকা দিল, তাই না? তাহলে এখানে যে রহিমকে 10 টাকা, রহিমকে এটা হলো বস্তুবাচক, বস্তু ব্যক্তি, আর 10 টাকা হলো ধরো বস্তু। তাহলে দুই রকম কর্ম হতে পারে। তাহলে যেটা ব্যক্তিবাচক হবে সেটাকে আমরা বলবো গৌণ কর্ম, গৌণ কর্ম। আর যেটা বস্তু সেটাকে আমরা বলবো মুখ্য কর্ম, মুখ্য কর্ম। তাহলে আমাদের কাছে কি জানতে চাইছে? বস্তুবাচক কর্মটা তাহলে কি? মুখ্য কর্ম। 11 খ। ওকে। তারপরে চলে যাই আমরা বেশ ঘুম ঘুমিয়েছি। কোন কর্মের উদাহরণ? সমাধাতুস, মুখ্য, গৌণ, কর্মক। এখানে মুখ্য গৌণ বলতে কিছু নেই। আচ্ছা আমরা পড়ছিলাম সে স্বপ্ন দেখার মতো স্বপ্ন দেখেছে, সে স্বপ্নের মতো স্বপ্ন দেখেছে, স্বপ্নের মতো স্বপ্ন দেখেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা এটা থেকে বুঝি, সমস্যা নেই। সে বেশ ঘুম ঘুমিয়েছে, তার মানে এখানে কি কর্মটা কি? ঘুম। মনে রাখবা ক্রিয়ার থেকে যদি কর্মটা আসে, ক্রিয়ার যে মূল ধাতু ঘুম, সেখান থেকে যদি কর্ম উৎপন্ন হয় সেটাকে আমরা সমধাতু কর্ম বলে। ধাতু মানে কি? সম মানে কি? সমান। কার সমান? ধাতুর সমান। কোন ধাতু? ক্রিয়ার মূল। তার মানে কর্মটা যদি ক্রিয়ার মূলের মতো সেম হয়, ওই ধাতু থেকেই নিষ্পন্ন হয়, সেটাকে আমরা সমধাতু কর্ম বলি। ওকে, সমধাতু কর্ম বলি। আচ্ছা এরপরে 13 নম্বরটা দেখি। প্রযোজক ক্রিয়ার অপর নাম সকর্মক, অকর্মক, যৌগিক, নিযন্ত। নিযন্ত বানানটা একটু ভুল হয়েছে, এটা মূর্ধন্য হবে। হ্যাঁ, প্রযোজক ক্রিয়ার অপর নাম সকর্মক, অকর্মক, যৌগিক নাকি নিযন্ত? তার আনসার কি হবে? নিযন্ত। আচ্ছা প্রযোজক কি এটা আমরা বুঝি তো, যেমন অন্যকে দিয়ে করানো, সাপুরে সাপ খেলায়। তাহলে এই যে এখানে খেলা এটা প্রযোজক ক্রিয়া। কেন? কারণ সাপুরে নিজে সাপ খেলেন না, সাপুরে নিজে খেলে না, সাপকে দিয়ে সাপ খেলায়। তারপরে ধরো মা সন্তানকে ভাত খাওয়ালো, সন্তানকে ভাত খাওয়ালো। তাহলে এখানে খাওয়ালোটা কি?
প্রযোজক, কারণ মা নিজে ভাত খায় না, সন্তানকে খাওয়াইছে, তার মানে অন্যকে দিয়ে যে কাজটা করানো হবে সেই ক্রিয়াটা কি হবে? প্রযোজক ক্রিয়া, বা অন্য নাম নিযন্ত ক্রিয়া। ওকে, আচ্ছা। এরপরে দেখি আমরা 14 নাম্বার, যে ক্রিয়া প্রযোজনা করে তাকে কি বলে? যে ক্রিয়া প্রযোজনা করে, 14 নাম্বারটা, যে ক্রিয়া প্রযোজনটা করে তিনি হলেন প্রযোজক কর্তা। যে প্রযোজনা করবে সে কর্তা, প্রযোজক কর্তা। ওকে, আচ্ছা। নিবৃত্তি শব্দটি নি কোন প্রকার উপসর্গ? বাংলা, তৎসম, আরবি উপসর্গ। 15 নম্বরটা কি হবে বলো? আচ্ছা, দেখো, বৃত্তি একটা তৎসম শব্দ, মনে রাখবা বাংলা শব্দের আগে বাংলা উপসর্গ বসে, আর তৎসম শব্দের আগে তৎসম উপসর্গ বসে। তাহলে নি যেহেতু তৎসম শব্দের আগে বসছে, সুতরাং এটা একটা তৎসম উপসর্গ। আর আমরা জানি আশু, বিনি, অগা, অজনা, আশু, বি, নি এগুলো তৎসম হয়, আবার বাংলা হয়, তাই না? তবে এই চারটা তৎসম হয়, বাংলা হয়, কিন্তু এই শব্দের মধ্যে এটা তৎসম কেন? কারণ এটা তৎসম শব্দ। বৃত্তি একটা তৎসম শব্দ, তৎসম শব্দের পূর্বে যে উপসর্গ বসবে সেটা তৎসম উপসর্গে হবে। ওকে, আচ্ছা। 16 নম্বরে চলে যাই আমরা। উপসর্গ কোনটি? অতি থেকে চেয়ে দ্বারা। আমরা পড়ছিলাম না, অভি, অভি, অধি, অতি, নির, এগুলো কি? উপসর্গ, উপসর্গ, তাই না? আর এই তিনটা আমরা পড়ছিলাম অনুসর্গ, এগুলো পড়ছিলাম আমরা একটু আগে আমরা ক্লাসটা করছি, অনুসর্গ, রাইট? তাহলে উপসর্গ কোনটি? অতি। ঠিক আছে, 16 ক। আচ্ছা, এরপরে দেখি আমরা কোনটি আরবি উপসর্গ? নিম বাজে পরা সম, নিম বাজে পরা সম, কোনটি আরবি উপসর্গ? 17 নম্বরটা কি হবে তাহলে? নিম তো আমরা পড়ছিলাম ফার্সি উপসর্গ, তাই না? তাহলে আরবি কোনটা? এগুলো না, বাজে, হ্যাঁ, বাজে, খাস পড়ছিলাম না একটু আগে, এগুলো কি? আরবি উপসর্গ। ওকে, 18 নম্বরে চলে যাই আমরা। অপমান শব্দের অপ কি অপরিত ব্যবহৃত? যেমন মান, মান মানে সম্মান, অপমান মানে কি? বিপরীত। তাহলে বুঝে যাচ্ছে অপমান শব্দটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, বলো তো তাহলে? 18 নম্বর কি হবে? তো বুঝেই যাচ্ছে যে 18 ক হবে বিপরীত, তাই না? অপমান শব্দের মান, অপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত শব্দে। ফার্সি ভাষার উপসর্গ কোনটি? কম, উত, উন, সু, ফার্সি ভাষা। 19 নম্বরটা কি হবে তাহলে? আমরা 10টা ফার্সি উপসর্গ পড়ছিলাম, তার মধ্যে কম ছিল একটা। ওকে, আচ্ছা। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? ভর, পরা, দূর, উত, কোনটি খাঁটি বাংলা উপসর্গ? কোনটা অ্যান্সার হবে তাহলে 20 নম্বরটা? দেখো, ভর এটা একটা খাঁটি বাংলা উপসর্গ। ওকে, আচ্ছা। আমরা 21 নম্বরে চলে যাই, যে আজীবন শব্দের এর বিপরীত অর্থ, এর অর্থ কি? জীবন, জীবন মানে তো জীবন। আজীবন মানে আমরা বলি যে মৃত্যু পর্যন্ত, আজীবন জীবনের শেষ পর্যন্ত, তাহলে বোঝা যাচ্ছে যেটা পর্যন্ত। আজীবন শব্দের কি অর্থে ব্যবহৃত হচ্ছে? পর্যন্ত। আজীবন মানে জীবন পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত, তাই না? আচ্ছা, এরপরে দেখি আমরা 22 নম্বরটা। আরবি শব্দ মালুমের পূর্বে বে যুক্ত হয়ে নতুন শব্দ হলো বেমালুম। এখানে বে, আচ্ছা, মালুম। ওকে, মালুম, আরবিটা এরকম। ওকে, মালুম। তাহলে এই যে একটা মালুম, এটা আরবি, হ্যাঁ,
মালুম মানে হলো অবগত। অবগত মানে কি? যার জানা আছে, যার জানা আছে, কোনো বিষয় সম্পর্কে যার জানা আছে। হ্যাঁ, আমরা বলি না বেমালুম মানে আমার জানা নাই। বেমালুম কি? জানা নাই। তাহলে এটা একটা আরবি উপসর্গ বে। আর বেটা কি? বেটা হলো ফার্সি উপসর্গ। বেটা কি? ফার্সি উপসর্গ। তাহলে দুইটা উপসর্গ মিলে একটা একটা কি বলে, আরবি শব্দের একটা ফার্সি উপসর্গ মিলে নতুন একটা শব্দ হয়ে গেছে বেমালুম। মানে কি? আমার বেমালুম। হ্যাঁ, আমি বেমালুম, আমার জানা নাই। আর মালুম মানে জানা আছে। ওকে। কোন কোন শব্দ বিভক্তি অনুসর্গ প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী তৃতীয় পঞ্চমী ষষ্ঠী সপ্তমী? তেইশ নম্বরটা কি হবে তাহলে? আচ্ছা, আমরা তো জানি বিভক্তি মোট 7 প্রকার, তাই না? 7 প্রকার। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, ঠিক আছে? 7 প্রকার বিভক্তি। তার মধ্যে শুধুমাত্র তৃতীয়া ও পঞ্চমী, তৃতীয়া গুলা কোনগুলো? দ্বারা, দিয়া, কর্তৃক। আর পঞ্চমী কোনগুলো? হতে থেকে। তাহলে যে 7 প্রকার বিভক্তি সবগুলা কিন্তু আমাদের কি নয়? অনুসর্গ নয়। শুধুমাত্র তৃতীয়া এবং পঞ্চমী এগুলো হলো অনুসর্গ। সবগুলা কিন্তু অনুসর্গ নয়, শুধুমাত্র তৃতীয়া ও পঞ্চমী এগুলো হলো অনুসর্গ। ওকে, বুঝতে পারছি বিষয়টা? ওকে। নিচের কোনটিতে উপসর্গ ব্যবহৃত হয়নি? সুগম, লবণ, নিখুঁত, সুখবর। দেখো, সুগম আমরা যদি একটু বিশ্লেষণ করি, যে গম ছিল তার আগে সু চলে আসছে। আমরা নিখুঁতের যদি বিশ্লেষণ করি, যেটা খুঁত ছিল তার আগে নি চলে আসছে। আমরা সুখবর যদি দেখি, খবর ছিল তার আগে সু চলে আসছে। তো লবণ, এটা লবণ যেমন এমন কি, যেমন তো না যে বন ছিল আগে লচর আসছে এমন কিছু না। লবণ এটা যেমন তেমনই। তার মানে এখানে উপসর্গ যুক্ত হয় নাই। ওকে, এরপরে দেখি আমরা 25 নম্বরটা। কোন দুইটা বিদেশি উপসর্গ? নিম, গড়, আন, ইতি, প্রপরা, লা, ইতি। বিদেশি উপসর্গ কোন দুইটা? 25 নম্বরটা কি হবে তাহলে? কোন দুটি বিদেশি উপসর্গ? দেখো, প্রপরা এগুলো তো তৎসম। লাটা বিদেশি হলো, আবার ইতিটা বিদেশি নয়। আন, ইতি এগুলোও নয়। তাহলে নিম, গড় বিদেশি উপসর্গ হলো নিম, গড় ফার্সি উপসর্গ। ওকে, আচ্ছা। এতদিন কোথায় নিখোঁজ ছিলেন, এই বাক্যে নিখোঁজ উপসর্গটি কোন জাতীয় শব্দ? খোঁজ, তার বিপরীত নিখোঁজ, নি উপসর্গ চলে আসছে, তাই না? যে এই বাক্যে নিখোঁজ উপসর্গটি কোন জাতীয়? তৎসমা, খাঁটি বাংলা, বিদেশি, কোনটি নয়। এতদিন কোথায় নিখোঁজ ছিলেন, এই বাক্যে নিখোঁজ উপসর্গটি কোন জাতীয়? তৎসমা, খাঁটি বাংলা, বিদেশি, কোনটি নয়। 26 আনসার কি হবে তাহলে? মনে রাখতে হবে, শব্দটা যদি বাংলা হয় তার উপসর্গটাও বাংলা। শব্দটা তৎসম হলে উপসর্গ তৎসম। তাহলে খোঁজ এটা একটা বাংলা শব্দ, সুতরাং খাঁটি বাংলা শব্দ নিটা। কারণ আমরা জানি আ, সু, বি, নি। আ, সু, বি, নি এই 4টা বাংলার মধ্যেও আছে, তৎসমের মধ্যেও আছে। সুতরাং তাহলে আমরা এখন নিটাকে কি বাংলা বলবো না তৎসম বলবো? তাহলে আমাদের দেখতে হবে যে শব্দটা কি বাংলা না তৎসম। যদি বাংলা হয় তাহলে উপসর্গ বাংলা, তৎসম হলে উপসর্গ তৎসম। আমরা জানি যে খোঁজ একটা খাঁটি বাংলা শব্দ, সুতরাং নিটাও খাঁটি বাংলা উপসর্গ। ওকে ওকে, এরপরে দেখি আমরা অনুসর্গের কাজ কি? বিভক্তি রূপে বসে পদের অর্থ স্পষ্ট করবে, স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করবে, পদের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করবে, নাকি ক ও খ? কোনটা হবে তাহলে সঠিক অ্যান্সার? অনুসর্গের কাজ কি? ধরো আমরা যদি একটা অনুসর্গ দিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো। ধরো আমি লিখলাম হতে, একটা অনুসর্গ। তাহলে বিভক্তি রূপে বসে পদের অর্থ স্পষ্ট করবে নাকি স্বতন্ত্রভাবে? আচ্ছা, স্বতন্ত্রভাবে ব্যবহার হয় বিশেষ অর্থ না, এটা তো স্বতন্ত্র ব্যবহার হতে পারে না, এটা কারো না কারোর সাথে ব্যবহৃত হয়, তার মানে এটা হবে না। খ হবে না। পদের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করবে না, এটা তো পদের সাথে যুক্ত হয় কিন্তু নতুন অর্থ তো গঠন করে না। যেমন বাড়ি হতে মানে কি বাড়ি হতে, বাড়ির অর্থ কি পরিবর্তন করে ফেলছেন না, তাহলে এটাও না। ক খ না, ক খ তো হচ্ছে না। তাহলে ক বিভক্তি রূপে বসে পদের অর্থ স্পষ্ট করে, যেমন বাড়ি, বাড়ি কি
বাড়ি হতে এলাম, বাড়ি হতে এলাম, তার মানে কি পদের সাথে বসে কি করে অর্থ স্পষ্ট করে বলতে পারছি, সাথে সে ক। ওকে, তারপর দেখি আমরা অঘারাম এর অঘা কি অর্থে প্রকাশিত হয়? অঘারাম নিন্দিত, অপদার্থ, খাঁটি, খারাপ। অঘারাম কি অর্থে ব্যবহৃত হয় বলো তো? অঘারাম, অঘারামটা আমরা কখনো ব্যবহার করি কি রে? অঘারাম মগা, অঘারাম ভাব অনেকে আমরা মগা বলি। মগা মানে অপদার্থ, তাই না? নিন্দা করে নয়, এটা আমরা হাসি ঠাট্টা করে ব্যবহৃত করি, বিদ্রুপ অর্থে মগা, অঘারাম, তাই না? অপদার্থ। ওকে, তারপর দেখি আমরা 29 কারখানা। এখানে কারখানা, কারসাজি, কারচুপি প্রভৃতি শব্দে কার উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? স্থান, অধীন, সহিত, কাজ। কোনটা হবে তাহলে? 29 নম্বরটা বলো তো। কারখানা, কারসাজি, কারচুপি প্রভৃতি শব্দের কার উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? কাজ অর্থে। কারখানা যেখানে কি করা হয়? তৈরি করা হয়। কারসাজি, কারচুপি, তাই না? ভোট কারচুপি, কারসাজি, সে কারসাজি করেছে, চক্রান্ত করেছে, তাই না? এগুলো কাজ অর্থে ব্যবহৃত, এগুলো কাজ। ওকে, কোনটি উপসর্গ নয়? অতি, অভি, অনু, অপু কোনটি উপসর্গ নয় বলো? 30 নম্বরটা কি হবে? অতি একটা উপসর্গ আমরা পড়ছি, অভি পড়ছি, অনু পড়ছি, কিন্তু উপ কোনো উপসর্গ আমরা পড়ি নাই। উপ বলতে কোনো উপসর্গ নাই, উপ বলতে কোনো উপসর্গ আমরা পাই নাই। ওকে ওকে, তারপরে দেখি আমরা 31 নম্বর হর রোজ, হর কিসিম, হর হামেশা। এই যে হর রোজ, হর কিসিম, হর হামেশা, এই এর হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পূর্ণ অর্থে, আধা অর্থে, প্রত্যেক অর্থে, মধ্য অর্থে। আচ্ছা, হর রোজ আমরা বলি না হারবাত, হারবাত, হারবাত মানে কি? তুমি আমার হার বাতে ভুল ধরতেছো, প্রত্যেক কথা হারবাত, হার রোজ প্রত্যেক দিন, হার কিসিম প্রত্যেক ঘটনা, হার হামেশা সব সময়। তাহলে হার মানে প্রত্যেক, তাহলে এই যে হয়ে গেছে প্রত্যেক, তাহলে এগুলো কি অর্থে এখানে ব্যবহৃত হয়েছে? প্রত্যেক অর্থে। ওকে, তাহলে হর রোজ, হর কিসিম, হর হামেশা, হর এর হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে? প্রত্যেক অর্থে। ঠিক আছে, ওকে। এরপরে দেখি আমরা 32 নম্বরটায় চলে যাই। অপমান ও অপবাদ শব্দ দুটি উপসর্গটি কোন অর্থে? মান, অপমান, বাদ, অপবাদ, তার মানে বিপরীত, নিকৃষ্ট, বিপরীত, নিশ্চয়, প্রতিকূল। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার তো বলিয়ে দিলাম, কি অর্থে ব্যবহৃত হচ্ছে এগুলো? বিপরীত অর্থে। তাহলে অপমান, অপবাদ শব্দ দুটি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? বিপরীত অর্থে। ওকে ওকে, ফাইন। এরপর দেখি আমরা 33 নম্বরটা। উপসর্গকে কোন জাতীয় শব্দাংশ বলা হয়? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়। এই যে উপসর্গ, আমরা তো জানি যে পৃথিবীতে যত শব্দ আছে সেগুলো 5 প্রকার পদের কোনো না কোনো, হয় বিশেষ্য, নয় বিশেষণ, হলে সর্বনাম, নয় অব্যয় ক্রিয়া। তাহলে এই যে উপসর্গ আমরা তখন আলোচনা করলাম, অ, গা, অজন, অবি, অতি, অতি, নির, উপ, উপ, অপি, যা যা আছে, হর, হাম, টাম, যা আছে, হিপসা, ভাটফুল, এই যত উপসর্গ, এগুলো কি বিশেষ্য, নামপদ, না সর্বনাম, নয় পরিবর্তিত, না বিশেষণ যেটা নাউনকে মডিফাই করে, বিশেষ্যকে নাকি অব্যয়? কোনটা হবে বলো তো তাহলে? উপসর্গকে কোন জাতীয় শব্দ বলা হয়? অব্যয় শব্দ বলা হয়। ঠিক আছে, এগুলো অব্যয়। আচ্ছা, 34 নম্বরের দিকে হর কোন উপসর্গ? আরবি, হিন্দি, উর্দু নাকি খ, গ? হর। অ্যান্সার করে ফেরত তো, হ কোন ধরনের উপসর্গ? হর কোন ধরনের উপসর্গ? মনে রাখতে হবে হর এটা আরবি, হিন্দি দুইটা হিসেবে কাউন্ট করা হয়, তার মানে অ্যান্সার ঘ। খ ও সরি, আরবি তো হবে না, হিন্দি এবং উর্দু দুইটা হিসেবে কাউন্ট করা হয় হর কোন উপসর্গ? হিন্দি, উর্দু। কারণ আমরা জানি হিন্দি ভাষা, উর্দু ভাষা কিন্তু প্রায় সিমিলার, প্রায় একই রকম, কাছাকাছি, কোথাও কোথাও একটু কিছু কিছু শব্দের ব্যতিক্রম আছে, কিন্তু হিন্দি আর উর্দু কিন্তু প্রায়, যদি লেখায় আবার পার্থক্য, উর্দু লেখা অনেকটা আরবির মতো, উর্দু লেখাটা অনেকটা আরবির মতো, কিন্তু হিন্দিটা কিন্তু অনেক জটিল একটা লেখা। ঠিক আছে, হিন্দিটা আমরা বুঝি না, আমরা কিন্তু যারা আরবি পারি, আরবি লেখা পারি, তারা আমরা উর্দু লেখাগুলো বুঝি টুকটাক, হ্যাঁ উর্দুগুলো বুঝি, কিন্তু হিন্দিগুলো বোঝা একটু কঠিন। কিন্তু উচ্চারণ যখন করে তারা কথা বলে, সেক্ষেত্রে উর্দু আর হিন্দি কিন্তু কাছাকাছি, প্রায় সেম, সিমিলারিটি আছে, অনেক কাছাকাছি, কিছু শব্দের মধ্যে একটু ডিফারেন্স আছে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস অর্থগুলো কিন্তু কি বলে,
উচ্চারণগুলো কথাগুলো সেম। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন ফর টুডে, আজকের জন্য শেষ কোয়েশ্চেন, যে কোনটি উপসর্গ নয়? প্র, পরা, পরি, আমি। প্র, পরা, পরি নাকি আমি? কোনটি উপসর্গ নয়? আচ্ছা, আমরা এতক্ষণ উপসর্গ পড়লাম, তাহলে তোমরা অ্যান্সার করো কোনটা। প্র একটা উপসর্গ, তারপরে তোমার কি বলে পরে একটা উপসর্গ, পরি একটা উপসর্গ, আর তিনটা উপসর্গে আমরা জানি উপসর্গগুলো কি হয়। উপসর্গগুলো কোন পদ হয়? অব্যয় পদ হয়। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া, এটা অব্যয় পদ হয়। আর সর্বশেষ আমি যেটা, সেটা উপসর্গ নয়, এটা হলো কি কি বলতো? সর্বনাম। আমি নামের পরিবর্তে, বিশেষের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাই সর্বনাম, তাই না? ওকে, আজকের ক্লাস এতটুকুই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।